ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ প্রকাশিত করল আমার দেশ পত্রিকা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পত্রিকার প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় 1,00,000 কোটি টাকা। অর্থাৎ ইসলামী ব্যাংক কি তাহলে এখন দেউলিয়া হতে চলেছে? আর যদি দেউলিয়া হয় তাহলে আপনি কত টাকা ফেরত পাবেন এবং আপনার এই মুহূর্তে কি করণীয়, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। আমার দেশ পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, নতুন করে আস্থার সংকট এবং আমানত উত্তোলনের চাপের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের আর্থিক অবস্থার আরও অবনতি হয়েছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকটি খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 99,000 কোটি টাকা, যা মোট ঋণের 52.14%। দেশের ব্যাংক খাতে এটি এখন সর্বোচ্চ খেলাপি ঋণের পরিমাণ। একসময় দেশের অন্যতম শক্তিশালী ব্যাংক হিসাবে পরিচিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের বড় অংশই এস আলম গ্রুপ এবং তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের। ব্যাংকটির নিয়ন্ত্রণে থাকা সময়ে নামে বেনামে বিপুল অঙ্কের ঋণ দেয়া, প্রকৃত ঋণ চিত্র গোপন রাখা এবং পরে এসব ঋণের আদায় না হওয়ায় ব্যাংকটি এখন বড় ধরনের আর্থিক সংকটে রয়েছে। বিপুল খেলাপি ঋণের প্রভাবে ব্যাংকটির প্রভিশন ঘাটতি বেড়ে 82,000 কোটি টাকারও বেশি হয়েছে। প্রকৃত হিসাবে মূলধন ঘাটতিও প্রায় 90,000 কোটি টাকা। একই সঙ্গে চলতি বছরের প্রথম 6 মাসে ব্যাংকটির নিট লোকসান দাঁড়িয়েছে প্রায় 1,316 কোটি টাকা। তারল্য সংকট, ব্যবসা কমে যাওয়া এবং আয় কমে যাওয়ার কারণে সামনে ব্যাংকটির আর্থিক চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে এবং এমনটি ভাবছেন সংশ্লিষ্টরা। ব্যাংকের আর্থিক তথ্য পর্যালোচনায় দেখা যায় 2024 সালে জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ মাত্র ছিল 7,724 কোটি টাকা, যা মোট ঋণের 4.42%। কিন্তু ওই বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির প্রকৃত ঋণ চিত্র যাচাইয়ে উদ্যোগ নেওয়া হলে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়তে শুরু করে। 2024 সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় 17,752 কোটি টাকা বা মোট ঋণের 10.83%। ওই বছরের ডিসেম্বর শেষে আরও বেড়ে দাঁড়ায় 32,817 কোটি টাকা বা 21% হয়। 2025 সালের মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়ায় 47,618 কোটি টাকা বা 27.38%। মাত্র 3 মাসের ব্যবধানে জুন শেষে তা 1 লাফে দাঁড়ায় 1,02,749 কোটি টাকায়। তখন ব্যাংকটির মোট খেলাপি ঋণ 56.57%ই খেলাপি হয়ে পড়ে। পরবর্তী সময়ে খেলাপি ঋণ আরও বেড়ে 2025 সালের সেপ্টেম্বর শেষে দাঁড়ায় 1,06,275 কোটি টাকা বা 58.24%। পরে বিভিন্ন নীতি সহায়তা এবং ঋণ পূর্ণ তফসিল সুবিধায় ডিসেম্বর শেষে খেলাপি ঋণ কমে 92,115 কোটি টাকায় নামে। সংশ্লিষ্টরা বলছেন, বছরের শেষ প্রান্তিকে ব্যাংকগুলোর সাধারণত ঋণ আদায়ে বিশেষ জোর দেয়। পাশাপাশি বিভিন্ন নীতি সুবিধা এবং পূর্ণ তফসিলের মাধ্যমে কিছু ঋণ নিয়মিত দেখানো হয়। এর ফলে ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ সাময়িকভাবে কমে আসে। তবে চলতি বছরের মার্চ প্রান্তিকে আবারও বাড়তে শুরু করেছে খেলাপি ঋণ। মার্চ শেষে তা দাঁড়ায় 95,629 কোটি টাকা। জুন শেষে আরও 3,286 কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 98,915 কোটি টাকায়। ব্যাংক কর্মকর্তারা বলছেন, অতীতে দেয়া বড় অঙ্কের বিতর্কিত ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে আসা, পূর্ণ তফসিল করা ঋণ আবার খেলাপিতে পরিণত হওয়া এবং ঋণ আদায় ধীরগতির কারণে খেলাপি ঋণ কমানো যাচ্ছে না। এর সঙ্গে নতুন করে তারল্য এবং আস্থার সংকট যুক্ত হওয়ায় ব্যাংকটির স্বাভাবিক ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন মজুমদার মূলত ঋণ গ্রহীতাদের পেমেন্ট বিহেভিয়ারের কারণেই এখন খেলাপি ঋণ বাড়ছে। বিভিন্ন কারণে অনেক গ্রাহক নির্ধারিত সময়ে যেভাবে কিস্তি পরিশোধ করার কথা সেভাবে করতে পারছে না। একটি বা একাধিক কিস্তি ওই ঋণকে শ্রেণীকৃত করা হচ্ছে। তিনি বলেন, আগে যেসব ঋণ পূর্ণ তফসিল বা অন্য ব্যবস্থা নিয়মিত করা হয়েছিল সেসব ঋণেও নির্ধারিত কিস্তি সময় মতো পরিশোধ না হলে আবার খেলাপি হয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তায় অনেক ঋণের খেলাপি অবস্থা কমেছে। তবে কিছু ঋণ গ্রহীতা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত শর্ত পূরণ করতে না পারায় তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা দেয়া সম্ভব হচ্ছে না। ব্যাংকটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান খেলাপি ঋণের বড় অংশের পেছনে রয়েছে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট নামে বেনামে নেয়া ঋণ। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বা সময় ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনার অধীনে এসব ঋণের প্রকৃত তথ্য পুরোপুরি প্রকাশ করা হয়নি। পরে নতুন ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব নিয়ে ঋণ হিসাব যাচাই বাছাই শুরু করলে প্রকৃত চিত্র সামনে আসে এবং খেলাপি ঋণের পরিমাণ দ্রুত
বেড়ে যায়। ইসলামী ব্যাংকের শীর্ষ 20 খেলাপি ঋণ গ্রহীতাদের মধ্যে 15 প্রতিষ্ঠানই রয়েছে এস আলম গ্রুপ এবং গ্রুপটির কর্ণধার সাইফুল আলমের সঙ্গে সংশ্লিষ্ট বলে ব্যাংক সূত্রে জানিয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে সাইফুল আলমের পাশাপাশি তার ছেলে আহসানুল আলম, জামাতা বেলাল আহমেদ এবং পরিবারের অন্য সদস্যদের নাম রয়েছে। এই 15 প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ 57,175 কোটি টাকা, যা ব্যাংকটির মোট খেলাপি ঋণের প্রায় 62%। এছাড়া শীর্ষ খেলাপি তালিকায় থাকা আরও 5 প্রতিষ্ঠানের ঋণের পরোক্ষ সুবিধাভোগী হিসাবে এস আলম গ্রুপের পাশাপাশি নাবিল গ্রুপের সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ 5,697 কোটি টাকা। এস আলম গ্রুপ থেকে ঋণ আদায়ের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জামাল উদ্দিন মজুমদার বলেন, তাদের সঙ্গে ব্যাংকের সরাসরি কোনো যোগাযোগ হয়নি, তবে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে যোগাযোগ হয়ে থাকতে পারে। বিষয়টি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ইস্যুর সঙ্গে সম্পর্কিত হওয়ায় এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। খেলাপি ঋণের পাহাড় ব্যাংকটির প্রভিশন এবং মূলধন পরিস্থিতিকে আরও ভয়াবহভাবে দুর্বল করে দিয়েছে। চলতি বছরের জুন শেষে 34 কোটি টাকা বিপুল পরিমাণ খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন রাখতে না পারায় এই ঘাটতি তৈরি হয়েছে। অন্যদিকে মার্চ শেষে ব্যাংকটির প্রকৃত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 90,188 কোটি টাকা। যদিও ডেফারেল সুবিধার কারণে ব্যাংকের আর্থিক প্রতিবেদনের ঘাটতির পরিমাণ তুলনামূলকভাবে কম দেখানো হচ্ছে। মাত্র 2 বছর আগেও ব্যাংকটির মূলধন পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। 2024 সালের জুন শেষে ইসলামী ব্যাংকের মূলধন উদ্বৃত্ত ছিল 1,757 কোটি টাকা। এর বিপুল অঙ্কের খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসার সঙ্গে সঙ্গে মূলধন অবস্থারও দ্রুত অবনতি ঘটে। আমানতের বিপরীতে মুনাফা ব্যয় বেড়েছে। অন্যদিকে খেলাপি ঋণের কারণে বিনিয়োগ থেকে আয় কমে গেছে। অন্যান্য ব্যাংকে রাখা অর্থ এবং প্লেসমেন্ট থেকেও আয় কমে গেছে। সব মিলিয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির লোকসান ব্যাপকভাবে বেড়েছে। 2026 সালে এপ্রিল শেষে জুন প্রান্তিকে ইসলামী ব্যাংকের পরিচালন লোকসান বেড়ে প্রায় 1,000 কোটি টাকা দাঁড়িয়েছে। বছরের প্রথম প্রান্তিকে পরিচালন লোকসান ছিল 274 কোটি টাকা। ফলে 6 মাসে ব্যাংকটির পরিচালন লোকসান দাঁড়িয়েছে 1,285 কোটি টাকা, 48 লাখ টাকা। এর মধ্যে শুধু এপ্রিল থেকে জুন প্রান্তিকেই নিট লোকসান হয়েছে 1,028 কোটি 26 লাখ টাকা। গত মে মাসে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর ব্যাংকটির নতুন করে অস্থিরতা শুরু হয়। জুনের শুরু থেকে আন্দোলন এবং বিক্ষোভের মধ্যে গ্রাহকদের একাংশের আমানত উত্তোলন বেড়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের চলতি হিসাব কেন্দ্রীয় ব্যাংকে এই ব্যাংকটির পাশে দাঁড়াতে হয়। 12 জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইসলামী ব্যাংকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন, কিন্তু পরিস্থিতি পুরোপুরি উন্নতি না হওয়ায় 14 জুন ব্যাংকটির পুরো পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা দেয়া হয়। এরপর থেকে পূর্ণাঙ্গ পরিচালন পর্ষদ ছাড়াই ব্যাংকটি পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলোর একটি দীর্ঘ সময় পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়া চললে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম এবং নতুন সিদ্ধান্ত গ্রহণে প্রভাব পড়তে পারে। এমন অবস্থায় বছর শেষে খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি এবং লোকসানের চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ইসলামী ব্যাংকের অবস্থা ধীরে ধীরে আরও অবনতি দিকে যাচ্ছে এবং সামনে কি হতে পারে সেই অপেক্ষা থাকতে হবে এখন গ্রাহককে। সে পর্যন্ত গ্রাহককে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মকর্তারা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।